আমাদের এই সিনারিওতে আমাদের ইনফরমেশন গুলা কি যে একটা পেশেন্টের হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে, যেটা আমরা দেখছি যে তার হিমোগ্লোবিন লেভেলটাও খুব কম। দেখতেছি যে আমরা যে তার স্ক্যানে মাল্টিপল ফাইব্রয়েডস আসছে, ইউট্রাসের সাইজটা বেশ বড় আসছে। আর পেশেন্টের উইশ তো আমরা সবসময় প্রায়োরিটাইজ করি, সেখানে আসছে যে সে নালি প্যারাস, তার মানে তার কোনো লিভিং ইস্যু নেই, এন্ড শি উইশেস টু প্রিজার্ভ হার ফার্টিলিটি। যখনই আপনারা কোয়েশ্চেনে এরকম যদি অপশনস গুলো কঠিন লাগে, সবকিছুর জন্য একটা পয়েন্ট খুঁজবেন যে কোন পয়েন্টটা কাকে ক্যান্সেল আউট করতেছে। যেরকম যখন আপনি দেখবেন আপনার ফাইব্রয়েডের পেশেন্ট ফার্টিলিটি প্রিজার্ভ করতে যাচ্ছে, তখন কিন্তু আপনার যদি অপশনে হিস্টেক্টমি থাকতো সেটা বাদ হয়ে যেত, যদি কোনো কন্ট্রাসেপশনের অপশন আসতো সেটা বাদ হয়ে যেত। এখানে যেরকম একটা অপশন আছে যে ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন, ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন করলে কিন্তু আমরা ইউজুয়ালি কনসেপশনটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এই আর্টারিটা দিয়ে ফাইব্রয়েডের নিউট্রিশন কমে যায় আর ইউট্রাসটা একটু তখন ফিট থাকে না ফর কনসেপশন। তার মানে যেমন এখানে আমি হরমোনাল অপশনটাও দিতে পারছি না, ডি দিতে পারছি না, ইও দিতে পারছি না, ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশনও দিতে পারছি না। এখন এখানে আমার অপশনসের মধ্যে থাকলো এ বি সি। আচ্ছা, এ বি সির মধ্যে আপনাদের যেহেতু এটা এমআরসিইউটি কোয়েশ্চেন ব্যাংক থেকে নিয়েছি, অপশন বিটা আপনাদের জন্য একটু কঠিন লাগবে, এটা আমাদের দত্ততে অত ডিটেইলে নাই। এমআরআই ফোকাসড আলট্রাসোনোগ্রাফি এমন কিছুই না, এমআরআই ইউজ করে আমরা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে মাঝে মাঝে ফাইব্রয়েড শ্রিঙ্ক করি। তো সেটা আসলে এই অপশনে এখানে অ্যাপ্লিকেবল না, কারণ সেটা হচ্ছে সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড কেস। এখানে ওনার কি হচ্ছে মাল্টিপল ফাইব্রয়েড, এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল। তাহলে আমার অপশনসে বাকি থাকলো এ আর সি। আমি যখন খাতা চেক করছিলাম আমি দেখছিলাম যে মেজরিটি সবাই চুজ করছিল হচ্ছে অপশন সি। আচ্ছা, ফার্টিলিটি প্রিজার্ভ করতে চাইলে যখন আমার স্পেশালি ফাইব্রয়েডের জন্য যদি তার হচ্ছে কনসেপশন ডিফিকাল্ট হয়, তখন কিন্তু মায়োমেক্টমি ডেফিনেটলি একটা অপশন। কিন্তু এখানে যে প্রবলেমটা দেখা যাচ্ছে ওনার হচ্ছে মাল্টিপল ফাইব্রয়েডস আছে, তার উপর তার ফাইব্রয়েড গুলোর জন্য ইউট্রাসের সাইজটা অনেক বড় হয়ে গিয়েছে। তারপর ডেফিনেটলি ফার্টিলিটি প্রিজার্ভ করতে মায়োমেক্টমি করব, বাট তার আগে আমরা জেনারেট অ্যানালগ দিব। কারণ কি, জেনারেট অ্যানালগ দিলে আপনার এই যে ইন্ডিভিজুয়াল যে ফাইব্রয়েডস গুলো যেগুলোর জন্য তার ইউট্রাসটা এত বড় হয়ে গিয়েছে, সেই ফাইব্রয়েডের সাইজটা ছোট হয়ে যাবে। আপনি যখন অপারেট করবেন, আপনি যখন মায়োমেক্টমি করবেন, স্পেশালি এই ইন্টেনশন নিয়ে যে সে যাতে কনসিভ করতে পারে ফিউচারে, তখন যদি আপনি খুব এত বড় একটা ইউট্রাস যেখানে মাল্টিপল ফাইব্রয়েডস, সেখানে কিন্তু মায়োমেক্টমির পর যে রিপেয়ারটা করতে হয় সেটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আমরা প্রি অপারেটিভলি ফাইব্রয়েড গুলো শ্রিঙ্ক করবো। এই জন্য আমরা জেনারেট অ্যানালগ দিব, ফাইব্রয়েড গুলো একটা ছোট সাইজে চলে আসবে 6 months এর মধ্যে, তখন আমরা হচ্ছে এটাতে অপারেট করবো। এই জন্য আমার আনসার হচ্ছে অপশন এ। এখন এই পেশেন্টের যদি খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা ফাইব্রয়েড থাকতো বা ছোট ফাইব্রয়েড থাকতো, আমরা ইজিলি অপশন সি চুজ করতে পারতাম। এত বড় ফাইব্রয়েড, এতগুলা ফাইব্রয়েডের জন্য আমরা ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমি চুজ করতে পারবো না। এই জন্য আমার অপশন হচ্ছে আনসার এ। ঠিক আছে, এখন হচ্ছে আমরা সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেনটা বলছে কি যে 38-year-old woman presents to her primary care physician with heavy menstrual bleeding of 2 years duration. When should performing a physical examination prior to commencing medical treatment be considered? এখানে আপনাকে কি বোঝাতে চাচ্ছে যে আপনি হচ্ছে যে মেডিকেল ট্রিটমেন্টই দেন না কেন, কোন মেডিকেল ট্রিটমেন্টের আগে বা মেডিকেল ট্রিটমেন্টের আগে আপনি কখন ফিজিক্যাল এক্সামিনেশন করবেন। আপনার কাছে যখন হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং এর পেশেন্ট আসবে, সেই পেশেন্টটা নিশ্চয়ই অনেক ডিস্ট্রেসড, তাই না? সে হচ্ছে 2 বছর ধরে তার খুব মেনোরেজিয়া হচ্ছে, এই পেশেন্টটাকে আপনি রিলিফ দিতে যাবেন। তো নেসেসারিলি যখন মেনোরেজিয়া নিয়ে পেশেন্ট আসে, আমরা ইউজুয়ালি ট্রিটমেন্ট শুরু করে দিই, তারপর আমরা আস্তে আস্তে এক একটা ইনভেস্টিগেশন খুঁজি। কিন্তু কোন কেসে, এই কোয়েশ্চেনটা জানতে চাচ্ছে কোন কেসে আমার ট্রিটমেন্ট চুজ করার আগে আমার একটা এক্সামিনেশন করতে হবে। এটার আনসার হচ্ছে অপশন সি, যে আমরা যখন এলএনজি আইইউএস দিব। এখন মনে রাখবেন এটা দত্ততেও আছে, আর হচ্ছে আমাদের যে কোয়েশ্চেন ব্যাংক দিয়ে প্রশ্ন দেয় সেখানেও আছে যে ফার্স্ট লাইন হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হলে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে লেভেন অর্কেস্ট্রাল আইইউএস। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট রিলিফ দিবে। এটা লোকালি অ্যাক্ট করে এন্ডোমেট্রিয়ামটাতে অ্যাট্রোফিক করে আপনার মেনস্ট্রুয়াল ব্লিডিংটা কমিয়ে দিবে। তো এলএনজি আইইউএস দেওয়ার আগে আমাদের ডেফিনেটলি কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করা লাগে। আমরা যে কোনো পেশেন্টকে জাস্ট ধরে বেঁধে এলএনজি আইইউএস দিতে পারি না। অন্য যেসব অপশন সেগুলি কিন্তু কোনোটাই আপনাকে ফিজিক্যাল এক্সামিনেশন করতে বাধ্য করছে না। তো আমাদের অপশন হচ্ছে অপশন সি। আচ্ছা, এখন আমরা
গেলাম কোয়েশ্চেন নাম্বার 3 তে। কোয়েশ্চেন নাম্বার 3 খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এটা হচ্ছে ডিরেক্ট বই থেকেই তোলা। যে এখানে বলা হচ্ছে 36-year-old একজন আসছেন তার ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং নিয়ে আর সাবফার্টিলিটি হিস্ট্রি নিয়ে, এই দুটো হচ্ছে তার কমপ্লেইন। আর সে তার পেলভিক স্ক্যান করে বা আল্ট্রাসাউন্ড করে দেখা যাচ্ছে যে ইউটারাসের ডাইমেনশনস হচ্ছে এটা, যেটা খুব একটা একটু নর্মালের চেয়ে একটু বড়, তাই না? এই জন্য বলা হচ্ছে যে মায়োমেট্রিয়াল অ্যাপিয়ারেন্স থেকে অ্যাডেনোমায়োসিস মনে হচ্ছে। এন্ডোমেট্রিয়াল থিকনেস এর সাথে বলা হচ্ছে কি যে ফান্ডাসে একটা পলিপ কোয়েরি দিয়ে দেখা হচ্ছে যে একটা পলিপ সাসপেক্ট করা হচ্ছে। ঠিক আছে, ওভারিজ হচ্ছে নর্মাল, ওভারিতে ফলিকল দেখা যাচ্ছে, আমরা কোনো ফ্রি ফ্লুইড দেখছি না, অ্যাডনেক্সিয়াল মাস দেখছি না। এখন সে জানতে চাচ্ছে যে আপনার এই যে পলিপ যে একটা সাজেশন আসছে, এই পলিপটার জন্য শি ইজ ইনকোয়ারিং আদার ইনভেস্টিগেশনস, যে পলিপটার জন্য আসে আর কি ইনভেস্টিগেশন করতে পারে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে যে গোল্ড স্ট্যান্ডার্ড কোনটা, তাই না? আচ্ছা, এখন শুধু কোয়েশ্চেন আসতো যে পলিপের জন্য ইনভেস্টিগেশন কি, আমার অপশন থাকতো হিস্টেরোস্কোপি, স্যালাইন ইনফিউশন, সোনোগ্রাম। যেহেতু আমাকে যেটা এসবি আর অপশন হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড বা বেস্ট, সেটার জন্য আমার চুজ করতে হবে হচ্ছে স্যালাইন ইনফিউশন, সোনোগ্রাম। এটা তথ্যতে খুব সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দিলাম কোয়েশ্চেন নাম্বার 4 এ। এখানে দেখা গেছে যে আউট পেশেন্ট হিস্টেরোস্কোপি ক্লিনিকে একটা 46-year-old ওম্যান আসছে তার 2 সেন্টিমিটার এন্ডোমেট্রিয়াল পলিপটাকে রিমুভ করার জন্য, আর আপনারা ডিসাইড করেছেন ইলেকট্রোসার্জারি করবেন। ইলেকট্রোসার্জারি মানে বেসিক্যালি কটরি দিয়ে পলিপটাকে রিমুভ করে দেওয়া। কটরি মানে হচ্ছে যে আমার হিস্টেরোস্কোপ টুল দিয়েই করবো, কিন্তু আমরা হিস্টেরোস্কোপি করলে কি করি, ইউট্রাস বা যেখানে কাজ করবো ক্যাভিটিটাকে ডিস্টেন্ট করে দিই। তো ডিস্টেনশন মিডিয়া কোনটা, এটা আপনি প্র্যাকটিক্যাল লাইফে দেখে থাকেন তাহলে তো জানবেনই, আর এমনিতে না জানলেও এখন জেনে ফেলেন যে আমরা হিস্টেরোস্কোপিতে ডিস্টেনশন মিডিয়ার অপশনে কিন্তু গ্লাইসিন আর হচ্ছে নর্মাল স্যালাইন থাকে, কিন্তু বেস্ট অপশন হচ্ছে নর্মাল স্যালাইন। আমার যদি অপশন থাকে বেস্ট হচ্ছে নর্মাল স্যালাইন। গ্লাইসিনের সাথে কিছু ব্ল্যাডারের অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, গ্লাইসিন অনেক জায়গায় ইউজ করা হয় কিন্তু বেস্ট হচ্ছে নর্মাল স্যালাইন, সেটা কোথাও কোনো অ্যাডভার্স ইফেক্ট করবে না। আচ্ছা, question number 5. আচ্ছা, 20-year-old female student attends the gynecology clinic complaining of heavy menstrual bleeding and dysmenorrhea. She is otherwise healthy and well. Currently, she has no concerns about fertility. দেখেন আপনার কোয়েশ্চনে কিন্তু অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিয়েছে যে তার এখন কনসিভ করার কোনো ইচ্ছা নাই, আর তার মেইন কমপ্লেইন হচ্ছে HMB and dysmenorrhea. So first line ম্যানেজমেন্টটা কি? আচ্ছা, ইভেন তো আমরা হচ্ছে আমাদের এখানে পরীক্ষা দিচ্ছি, কিন্তু আপনাদের কিন্তু এমআরসিটি কোয়েশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন আসে, এই জন্য নাইস গাইডলাইন ওয়াইজ বলা হয়েছে, কিন্তু দত্ত এসব বইও কিন্তু একই সাজেশন হবে যে যখনই আপনার এরকম হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং ডিসমেনোরিয়ার জন্য ফার্স্ট লাইন বেস্ট, স্পেশালি যদি পেশেন্ট কোনো কনসেপশনের ইচ্ছা না থাকে বা কন্ট্রাসেপশন চায়, তাহলে বেস্ট অপশন হচ্ছে LNG IUS। এই জন্য আমি কিন্তু দুইটা কোয়েশ্চেনে একই আনসারের কোয়েশ্চেন দিয়েছি, না এটার ইম্পর্টেন্সটা বোঝাতে। আচ্ছা, কোয়েশ্চেন 6টা একটু স্পেসিফিক বই থেকে আসছে, যে সাবমিউকাস ফাইব্রয়েডের জন্য কোনগুলা ট্রু এক্সেপ্ট, মানে আপনার এখানে ফলস স্টেটমেন্টটা পিক করতে হবে। তার মানে এখানে ওরা সবগুলা ট্রু স্টেটমেন্ট দিয়েছে, একটা ফলস স্টেটমেন্ট দিয়েছে। আচ্ছা, সাবমিউকাস ফাইব্রয়েড আমরা যদি বইয়ে দেখি তাহলে আমরা দেখবো এটা হচ্ছে A হচ্ছে 5% অফ অল ফাইব্রয়েডস কিন্তু সাবমিউকাসই হবে। আচ্ছা, বি তে বলছি কি সার্কোমেটাস ডিজেনারেশন ইজ লেস কমন, এটা হচ্ছে ফলস, তার মানে আমরা চুজ করব অপশন বি। আর এই যে অপশন সি তে বলা হয়েছে স্মল ফাইব্রয়েড থেকে ম্যাক্সিমাম সিমটমস, এটা তো হতেই পারে কারণ সাবমিউকাস ফাইব্রয়েড ক্যাভিটি ফেসিং এ থাকে, তাই না? সো ক্যাভিটি ডিস্টরশন করতে পারে, তারপর সে হচ্ছে আপনার মেনোরিয়াটা বেশি করে দিতে পারে, ক্যাভিটি ডিস্টর্ট করে ডিসমেনোরিয়া বেশি হতে পারে, সো এটা ট্রু। আর ফাইব্রয়েডের তো মেনোরিয়া মেইন সিমটমই, সো এটা আমরা ইনডাইরেক্টলি জানি হচ্ছে ট্রু স্টেটমেন্ট অপশন বি। তাহলে আমার আনসার হচ্ছে অপশন বি, ফলস অপশনটা হচ্ছে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন আসছে কি যে স্মল একটা সাবমিউকাস ফাইব্রয়েডকে আমি কিভাবে ডায়াগনোসিস করতে পারবো, অপশন হচ্ছে সি হিস্টেরোস্কোপি। ফাইব্রয়েড দেখার জন্য বেস্ট ওয়ে হচ্ছে আমার ক্যাভিটি দেখা। ক্যাভিটি দেখার অপশনস কি আছে, হিস্টেরোস্কোপি আছে, স্যালাইন ইনফিউশন, সোনোগ্রাফি আছে, হিস্টেরোসোনোগ্রাফি আছে। সো এখানে আমার বেস্ট অপশন হচ্ছে হিস্টেরোস্কোপি দিয়ে দেখা। আর যদি আরেকটা অপশন যদি স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি থাকে বেস্ট অপশন হতো সেটা, যেহেতু ওইটা নাই আমি নেক্সট বেস্টটা চুজ করছি, যেটা হচ্ছে হিস্টেরোস্কোপি। আচ্ছা, which degeneration is common during puerperium, এটা আমাদের প্রফের পড়াশোনা, তাই না? আমরা ফাইনাল প্রফ থেকেই জানি, পার্ট 1 থেকেই জানি যে রেড ডিজেনারেশন হচ্ছে প্রেগন্যান্সি আর পিউরপেরিয়ামে কমন, এখানে আলাদা করে খুব চিন্তার কিছু নাই।
ফ্যাটি, সিস্টিক এগুলি কোনটাতে? মেনোপজে কমন। তো এগুলি একটু ছোট করে আমরা জেনে রাখবো। আচ্ছা, কোয়েশ্চেন 9. Following are the para-abdominal findings of fibroid uterus except. আচ্ছা, fibroid uterus এর যে para-abdominal findings এগুলো আপনার এসএকিউ, এসবিএ সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। অস্পিতেও আসতে পারে 2 মার্কের জন্য। আপনাকে ফাইব্রয়েডের একটা আলট্রাসোনোগ্রাফি দিয়ে দিল, তারপর বললো যে আপনি এই পেশেন্টটার ক্লিনিক্যালি para-abdominally কি পেতেন। তো এই ফাইন্ডিং গুলো জানা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো আপনাদের খুব জানা, তাও আমি চাচ্ছি একটু বই দেখে আমি আপনাকে এটা বলে দিব, যাতে আর একটু ফ্রেশ মাথায় থাকে। যেহেতু আমরা একটা সলভ ক্লাস করছি, তাহলে এটা একটু ফ্রেশ মাথায় যাতে থাকে। আচ্ছা, ফাইব্রয়েডের এই যে para-abdominal finding, হ্যাঁ, এটা আমি একটু বড় করে এখনই আমরা একটু শিখে ফেলি যদি আগে না জানা থাকে। আচ্ছা, ফাইব্রয়েডের যখন আমি para-abdominal এক্সামিনেশন করব, এটা হচ্ছে আমার বাইম্যানুয়াল এক্সামিনেশন, তাই না? এখানে আমার কি কি ফাইন্ডিংস আছে আমরা দেখতে পাচ্ছি যে বাইম্যানুয়াল এক্সামিনেশন করলে নাম্বার 1, ইউট্রাসটাকে আমি ইররেগুলারলি এনলার্জ পাবো, মানে ইভেনলি বড় হবে না, ইররেগুলারলি এনলার্জড পাবো। এই সোয়েলিংটার আর কি ফিচার থাকবে? ইউট্রাস নট ফেল্ট সেপারেটেড ফ্রম দ্য সোয়েলিং। তার মানে ইউট্রাস আর সোয়েলিং আমি একটা এন্টিটি, একটা জিনিস হিসাবে পাবো। ইউট্রাস এক জায়গায়, সোয়েলিং এক জায়গায়, এরকম পাবো না। তাদের মাঝখানে কোনো গ্রুভও পাবো না, মানে কোনো সেপারেশন পাবো না। তারপর আমরা যে বাইম্যানুয়াল এক্সামিনেশন যখন করি, অ্যাবডোমেনে একটা হাত থাকে, পারভেজাইনালি একটা হ্যান্ড থাকে, তখন আমরা যে টিউমারটাকে যদি মুভ করি পার অ্যাবডোমেন, তখন আমরা সার্ভিক্সটাও মুভ করবে, মানে সার্ভিক্সটা অ্যাটাচড হবে না, তাই না? তাহলে সার্ভিক্সের মুভমেন্ট একটা ফিচার। তাহলে আমরা যদি আমাদের কোয়েশ্চেনটাতে ফেরত যাই, তাহলে আমরা কি দেখতেছি যে এখানে বলছে ইউট্রাস ইজ নট সেপারেট ফ্রম দ্য সোয়েলিং, এটা কিন্তু ট্রু। তাহলে আমার আনসার এ হবে না। তারপর বি বলছে অ্যাসিমেট্রিক সোয়েলিং, এটাও ট্রু। আমরা জানি কি ইররেগুলারলি এনলার্জড ইউট্রাস হচ্ছে। অপশন সি বলতেছে সার্ভিক্স ফিক্সড, এটা আমরা বুঝছি যে ফলস, কারণ আমরা জানি কি সার্ভিক্সটা মুভস উইথ দ্য টিউমার। আর দেখা যাচ্ছে কি যে আমরা গ্রুভ ফিল করি না, সো অপশন ইও ট্রু। তাহলে আমি অপশন সি চুজ করব। এটা কিন্তু আমাদের পরীক্ষায় একটা ট্রিকি কোয়েশ্চেন হয়ে যায়, যখন এরকম এক্সেপ্ট দেয় আমরা প্রেসারের মাঝখানে অনেক সময় এটা খেয়াল করি না। যখন আপনাকে এক্সেপ্ট বলবে অর অল অফ দ্য ফলোইং এক্সেপ্ট অর বাট বলবে, তখন আপনার দেখা লাগবে যে আপনি আসলে ফলসটা খুঁজতেছেন, ঠিক আছে? আচ্ছা, which of the following is not a risk factor for development of polyp? এটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড বই থেকে। আচ্ছা, স্মোকিং কিন্তু সব জায়গায় রিস্ক ফ্যাক্টর হলো, পলিপের জন্য একটা রিস্ক ফ্যাক্টর না। বাকি সব যেগুলি এগুলো একদম স্ট্রেট বই থেকে তোলা রিস্ক ফ্যাক্টরের আন্ডারে, হ্যাঁ, পলিপের আন্ডারে, ঠিক আছে? তাহলে আমরা এসকিউ তে চলে যাই। আচ্ছা, এসকিউ তে আমি একটু বই দেখে বলবো, আপনাদের দেখাবো, যদি বা লিখেছি আনসার, বই দেখে একটু মাথায় ঢুকবে ভালো মতো যে কোথা থেকে কোন কোয়েশ্চেনটা নিয়েছি। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা বলছে যে আমরা একটা পেশেন্টকে মায়োমেট্রিকের জন্য প্রিপেয়ার করছি, আর অ্যানেস্থেটিক ফিটনেস অ্যাপ্রুভড। আচ্ছা, অ্যানেস্থেটিক ফিটনেস অ্যাপ্রুভড মানে কি, যে তার যেসব জেনারেল টেস্ট ইনভেস্টিগেশন এগুলি করা হয়ে গেছে। এখন আপনার প্রথম কোয়েশ্চেন জানতে চাচ্ছি যে মায়োমেট্রির ইন্ডিকেশন কি। আচ্ছা, মায়োমেট্রির ইন্ডিকেশনটা বইয়ে অনেক সুন্দর করে লেখা আছে, সেটাই হচ্ছে একটা বক্সে আছে, সেটা আমরা একটু একসাথে দেখি, তাহলে একসাথে পড়া হয়ে যাবে। আচ্ছা, মায়োমেট্রি হচ্ছে আমাদের ট্রিটমেন্টের। আচ্ছা, মায়োমেট্রির এই পোর্শনটা, এই যে এই পেজটা আপনারা খেয়াল রাখবেন যে মায়োমেট্রির এখানে তিনটা টেবিল আছে। এই টেবিলগুলো এত ইম্পর্টেন্ট যে দুইটা আমি আপনার কোয়েশ্চেনেই দিয়ে দিয়েছি, যে আপনার প্রশ্নতেই দিয়ে দিয়েছি, যাতে আপনাদের ইনশাল্লাহ এটা আসে। এখানে 4টা টেবিল আছে, 4টা টেবিলই ইম্পর্টেন্ট। দেখুন, মায়োমেট্রির এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। কয়েকটা, এই যে টেবিল 20.10 এখানে স্ট্রেট বলে দিয়েছে। সেটা হচ্ছে যে যখন আমাদের কারো হচ্ছে যদি পারসিস্টেন্ট ইউট্রাইন ব্লিডিং হয় ডিসপাইট মেডিকেল থেরাপি, ঠিক আছে? তার মানে তাকে আমরা প্রথমে আমরা সবসময় চেষ্টা করি যে পেশেন্টকে মেডিকেল ট্রিটমেন্ট দিতে থাকে। মেডিকেল ট্রিটমেন্ট পেয়েও যার হচ্ছে পারসিস্টেন্ট এখন ব্লিডিং লেগেই আছে, তাকে হচ্ছে আমি মায়োমেট্রি চিন্তা করতে পারি, মানে ফাইবারটাকে আমি রিডস করার জন্য। এক্সেসিভ পেইন অর প্রেশার সিমটমস, সাইজ more than 12 weeks, woman desirous to have a baby, distortion of the urethra without any other cause, recurrent
pregnancy loss, rapidly growing myoma during follow-up, and subserous pedunculated fibroid. হ্যাঁ, এগুলির মধ্যে আমি আপনাদের যেহেতু আমি কয়েকটা পেপার দেখে ফেলেছি, আমি একটা ফিডব্যাক দিতে চাই যাতে সবার হেল্পে আসে, যে এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড, এই টেবিলটা আপনি মনে হয় 3-4 স্টার্স দিয়ে রাখবেন। প্রত্যেকটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। আপনারা অনেকে লিখেছেন পারসিস্টেন্ট ইউট্রাইন ব্লিডিং লিখেছেন, কিন্তু অনেকেরা লেখেন নাই যে ডিসপাইট মেডিকেল থেরাপি। যার ফাইব্রয়েড আছে তার কিন্তু ইউট্রাইন ব্লিডিং হবে। এই জন্য আমরা কি করি, তাকে ইউজুয়ালি হবে, অ্যাসিম্পটোম্যাটিক অনেক বেশি হয়। যার সিমটোম্যাটিক ফাইব্রয়েড তার কিন্তু প্রেজেন্টেশনই হচ্ছে ইউট্রাইন ব্লিডিং। তো যখন ইউট্রাইন ব্লিডিং নিয়ে আসবে, আমরা তো মেডিকেল থেরাপি দিব। এই মেডিকেল থেরাপি কাজ না করলে তখন আমি মায়োমেক্টমি চিন্তা করবো। প্রথম স্টেপে কিন্তু আমি মায়োমেক্টমি চিন্তা করবো না। তো আপনারা যদি এই পয়েন্টটা লিভ আউট করেন যে মেডিকেল থেরাপি পাওয়া সত্ত্বেও তার ব্লিডিং হচ্ছে, তখন কিন্তু এই পয়েন্টটা একই মিনিং দাঁড়ায় না। পারসিস্টেন্ট ইউট্রাইন ব্লিডিং তো যে কোনো পেশেন্টের থাকতে পারে, ফাইব্রয়েড পেশেন্টের। তার মানে কি ফাইব্রয়েড নিয়ে আসলেই আমি মায়োমেক্টমি করবো না। যার পারসিস্টেন্ট ব্লিডিং, যেটা মেডিকেল থেরাপিতে রেসপন্ড করে নাই, এই জন্য এই ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা ফিডব্যাক যেটা আমি দিব সেটা হচ্ছে যে আপনারা অনেকেরা জাস্ট রিকারেন্ট প্রেগনেন্সি লস লিখেছেন। রিকারেন্ট প্রেগনেন্সি লস ডিউ টু ফাইব্রয়েড হওয়া লাগবে। তার মানে কি, যদি আপনি এই ছোট পয়েন্টস গুলো না লেখেন তাহলে কিন্তু পুরো মিনিং বদলিয়ে যায়। যদি এটা আমরা না লিখি, তার রিকারেন্ট প্রেগনেন্সি লস, ফাইব্রয়েডের জন্য যার রিকারেন্ট প্রেগনেন্সি লস হচ্ছে, তার মানে কি প্রেগনেন্সি লস নিয়ে আসলে কি আমরা মায়োমেক্টমি করে দিব না? তাহলে আমার এই পয়েন্ট গুলোতে একটু কেয়ারফুল থাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাই। এগুলি হচ্ছে আমি সলভ শিটে লিখে দিয়েছি, তাই এখানে আর আমরা এটা রিড আউট করলাম না, আমরা বই থেকে ডাইরেক্ট দেখে ফেলেছি। হ্যাঁ, আর সাবসিরাস পেডান্কুলেটেড ফাইব্রয়েড কিন্তু কি হয়, এটা ছুটে গিয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে যেতে পারে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা অনেকেরা কিন্তু সাবসিরাস পেডান্কুলেটেড ফাইব্রয়েডটা লিখেন নেয়। এসিকিউ তো মার্কস মোটামুটি উঠে যায়, কিন্তু আপনারা ধরেন যে এখানে 2 পয়েন্ট ছিল, 1 2 3 4 5 6 7টার মতো পয়েন্ট ছিল এই আনসারে। তো আপনারা যদি 7টা পয়েন্ট বা 6টা পয়েন্টও লিখতে পারেন, আপনাদের কিন্তু মার্কস যে কাটার স্কোপ অনেক কমে যায়। এসিকিউতে কিন্তু চাইলে অনেক মার্কস উঠানো যায়। হ্যাঁ, একটু কিছু লিখলেই কিন্তু আপনি কিছু মার্কস পেতে বাধ্য। আচ্ছা, question B. What are the important considerations for a doctor to assess suitability of myomectomy that he or she must discuss with the patient? আচ্ছা, এই প্রশ্নটা আমি মনে করি প্র্যাকটিক্যাল লাইফেও খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে আমরা জানতে চেয়েছি কি, যে আমরা মায়োমেক্টমি করার আগে কি কি জিনিস চিন্তা করব, কনসিডার করব, আর যেগুলো আমার পেশেন্টের সাথে ডিসকাস করা লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে টেবল 20.9। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা টেবল। হ্যাঁ, এটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে অনেক হেল্প করবে ইনশাআল্লাহ। আপনারা যখন পাস করে বের হবেন বা আপনারা যদি প্রাইভেট প্র্যাকটিস করেন, তখন আপনার পেশেন্ট যখন মায়োমেক্টমির একটা অপশন আপনি বলবেন, তাকে কিন্তু আপনার অনেক কিছু ডিসক্লেইমার দেওয়া লাগবে। কারণ মায়োমেক্টমি কিন্তু একটা আপনি একটা ম্যাজিক্যাল অপারেশন, যে একটা মায়োমেক্টমি হয়ে গেল তার আর কোনোদিন মেনোরেজিয়া হবে না, বা তার কোনোদিন ফাইব্রয়েড হবে না, বা সে হুট করে প্রেগনেন্ট হয়ে যাবে। এত কিন্তু সুন্দর একটা অপারেশন না মায়োমেক্টমি। তো মানে খারাপ অপারেশন না, ডেফিনেটলি ইটস এ গুড অপারেশন। কিন্তু আমরা কি বোঝাতে চাচ্ছি, যে এখানে যে কিছু ফলেসি আছে, কিছু সমস্যা হতে পারে, এগুলি সব পেশেন্ট ইনফর্মড হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে আমি সবচেয়ে প্রথমে পেশেন্টকে যেটা বলবো, যে মায়োমেক্টমির পারপাস হচ্ছে রিপ্রোডাক্টিভ ফাংশন প্রিজার্ভ করা। এই জিনিসটার, এই ইনফরমেশনটার ইম্পর্টেন্স কি, যে এমন হতে পারে যে আপনার পেশেন্ট খুব হয়তো তার ফ্যামিলি কমপ্লিট, হয়তো বা তার মেনোরেজিয়া তাকে খুব ডিস্টার্ব করছে, সে এমন হতে পারে আপনার পেশেন্ট খুব ডেফিনেটিভ একটা ট্রিটমেন্ট চাচ্ছে, তাকে তো মায়োমেক্টমি করে দিয়ে লাভ নেই। তার যদি 2-3টা বাচ্চা থাকে, তার যদি আর কনসেপশনের ইচ্ছা না থাকে, এমন হতে পারে সে কনসিভ করতে চায় না, তাহলে আমার এই জিনিসটা বলতেই হবে যে এই সার্জারির মেইন পারপাস হচ্ছে রিপ্রোডাক্টিভ ফাংশন প্রিজার্ভ করা। কারণ সবার কাছে এটা প্রায়োরিটি হবে না। এখন কারো যদি রিপ্রোডাক্টিভ ফাংশন প্রিজার্ভ করতে না ইচ্ছে করে, সে অন্য চিন্তা করতে পারবে। আর যার মেইন প্রায়োরিটি থাকবে রিপ্রোডাক্টিভ ফাংশন প্রিজার্ভ করা, তাকে আমার এই কথাটা বলা লাগবে যে হ্যাঁ, এই অপারেশনটাতে রিপ্রোডাক্টিভ ফাংশন প্রিজার্ভ হবে, ঠিক আছে? তারপর নাম্বার 2 পয়েন্ট যেটা, যে the wish to preserve the menstrual function in Paris women should be judiciously complied with। এই পয়েন্টটা আসলে কি বোঝাচ্ছে, যে এখানে পেশেন্টার
এই যে মায়োমেক্টমি করা মানে কিন্তু আপনার ফিউচারে মেনস্ট্রুয়াল ফাংশন প্রিজার্ভড হবে। তো এই জিনিসটাও কিন্তু পেশেন্টকে বলা লাগবে। না হয় সে হয়তো ভেবে যাবে যে আমি ইউট্রাস একটা সার্জারি করলাম, আমার আর মেনস্ট্রুয়েশন হবে না। তো এটা আমরা বুঝিয়ে দিব। সো এই যে নেক্সট যে পয়েন্টটা, যেটা আপনার ফার্স্ট এসবি এর সাথে যাচ্ছে, যে মায়োমেক্টমি ইজ আ রিস্কি অপারেশন when the fibroid is too big and too many. So fibroid খুব বড় হলে আর খুব বেশি সংখ্যায় হলে আমরা কিন্তু মায়োমেক্টমিটাকে একটা রিস্কি অপারেশন বলবো তখন। তারপর এই যে এই পয়েন্ট গুলা কিন্তু আপনার আনসারে দেওয়া একদম ইম্পর্টেন্ট, যে রিকারেন্স, পারসিস্টেন্স 30 থেকে 50%, এটা কিন্তু খুব বড় একটা পার্সেন্টেজ পারসিস্ট করতে পারবে বা পরবর্তীতে হতে পারবে। এটা কিন্তু পেশেন্টের জানা একটা রাইট, কারণ সে হচ্ছে যদি সার্জারি এই পারপাসে করে যে আমার এটা একদম সম্পূর্ণ ভালো হয়ে যাবে, ফিউচারে কখনো হবে না, সে কিন্তু পরবর্তীতে আপনার উপর খুব খেপে যেতে পারে। তাই আপনার এটা বলা লাগবে যে রিকারেন্স পারসিস্টেন্সের চান্স অলমোস্ট 50%, তাই না? এই পার্সেন্টেজটাও খুব ইম্পর্টেন্ট। তারপর অনেক সময় এমন হতে পারে যে আপনি মায়োমেক্টমি করে দিলেন, ফাইব্রয়েডও আর নাই, কিন্তু মেনোরেজিয়া হচ্ছে, ওখানে অপারেশন আবার মেনোরেজিয়া হচ্ছে। তো মেনোরেজিয়াও যে থাকতে পারে সেটার রিস্ক আপনার তাকে জানাই দিতে হবে, যে যদি পরবর্তীতে তার বেশি ব্লিডিং হয়, তার আবার রিল্যাপারেটমি লাগতে পারে, সেই জিনিসটাও তাকে জানাতে হবে। আর যেটা হচ্ছে মেইন পারপাস অফ অল দিস স্টেপস, যে সে প্রেগন্যান্সি চাচ্ছে, তো আপনার এটাও জানাতে হবে যে প্রেগন্যান্সি রেট কিন্তু 40 to 60%। এটা কিন্তু খারাপ একটা নাম্বার না, কিন্তু খুব ভালো না, এটা তো 100%ও না। তো তার এই জিনিসটাও তার মাথায় থাকতে হবে যে তার প্রেগন্যান্সি রেট 40 to 60% হয়ে যাবে। আর এটা মাস্ট আর কিছু না রাখেন, অ্যাটলিস্ট এই পয়েন্টটা প্র্যাকটিক্যাল লাইফ থেকে এন্ড ইভেন আপনার পরীক্ষা খাতে একটু লিখবেন যে মায়োমেক্টমির পর কেউ যদি কনসিভ করে তার হসপিটাল ডেলিভারিটা ম্যান্ডেটরি। এটা আপনার একজন অবস্টেট্রিশিয়ান এন্ড গাইনোকোলজিস্ট মাস্ট জানতে হবে, তাই না? তো এই টেবিলটা আপনারা এটাও 3-4 স্টার দিবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা এসিকিউতে আসার মতো একটা কোয়েশ্চেন, হ্যাঁ, যে মায়োমেক্টমি করলে আপনি পেশেন্টকে কি কি ইনফরমেশন দিবেন, আপনার কি কি জানা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা গেলাম কোয়েশ্চেন নাম্বার 2 তে। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে পলিপের উপর। বলা আছে মিসেস রায়দা, সে জিওপিডি তে আসছে ইররেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং নিয়ে, অফেন্সিভ ভ্যাজাইনাল ডিসচার্জ নিয়ে। আপনি ফার্স্ট স্পেকুলাম এক্সামিনেশন করে একটা পলিপ পেয়ে গিয়েছেন। এখন হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস ইউ নিড টু রিএস্টাবলিশ ইউর ডায়াগনোসিস হুইচ ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। তাহলে এটা হচ্ছে এর মধ্যে সহজ কোয়েশ্চেন হয় না, আপনাকে বলে দিয়েছে যে আপনার ডায়াগনোসিস কি, এই ডায়াগনোসিসটাকে আমরা কনফার্ম করতে কি কি করি সেটার মধ্যে গোল্ড স্ট্যান্ডার্ড কি। আপনি যদি এই পরীক্ষাটা এটা পড়েও না আসতেন, আপনি এসবিএ থেকে এটা তুলে দিতে পারছেন, তাই না? কারণ এসবিএ তে আমরা পলিপের উপর প্রশ্ন দিয়েছি। সো এখানে আপনি যখন আপনার হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস দ্যাট নিড টু বি ডান, এরকম যখন একটা এসকিউ তে প্রশ্ন আসবে, এটা কিন্তু নন স্পেসিফিক, তাই না? ফার্দার রিএস্টাবলিশ মানে আপনি যত অপশনস আছে লিখতে পারেন আপনার মার্কস এর জন্য, হ্যাঁ, যে কোন কোন ইনভেস্টিগেশনে আপনি পলিপ ডায়াগনোসিস করতে পারেন, এই জানতে চেয়েছি। তাহলে আমি টিবিএস এর কথা বলতে পারি, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি বলতে পারি, হিস্টেরোস্কোপির কথা বলতে পারি, হিস্টেরোগ্রাফির কথা বলতে পারি। এরপর এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া করে যে আমরা ডিফারেন্ট ক্যাভিটি দেখি, তখন যে ওভাম বা রিং ফরসেপস দিয়েও বের করে আনতে পারি। এগুলি সব কিন্তু আমার অপশনস, যেহেতু স্পেসিফিকলি চাই নাই, আমি সবগুলো লিখতে পারি। যখন নেক্সট কোয়েশ্চেন বলছে গোল্ড স্ট্যান্ডার্ড দিয়ে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফির কথা বলে দিচ্ছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, what are your treatment options, what is the gold standard? পলিপের ট্রিটমেন্ট অপশনস খুব লিমিটেড, আমরা দুটো জিনিস করি, একটা হচ্ছে হিস্টেরোস্কোপিক্যালি আমি রিমুভ করতে পারি, ডিএনসি করে পলিপেক্টমি করতে পারি। আর গোল্ড স্ট্যান্ডার্ড জানতে চাইছে, সো আপনি একবারে লিখে দিলেন যে হিস্টেরোস্কোপিক্যালি আমি পলিপেক্টমি করে দিব, সেটা হচ্ছে আমার বেস্ট অপশন বা গোল্ড স্ট্যান্ডার্ড। আর নেক্সট হচ্ছে আরেকটা অপশন কি, ডিএনসি এন্ড পলিপেক্টমি। ঠিক আছে, তো এটা খুবই ইজি, একটা মার্কস দিয়ে দেওয়ার মতো, আপনাদের সাথে মার্কস দেওয়ার মতো একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, question 3. Mrs. Trisha, 32 years old, has been married for 5 years. Para হচ্ছে 0+0 মানে সে nulliparous, menstrual cycle normal, complain হচ্ছে dysmenorrhea। এখানে কিন্তু মেনোরেজিয়ার কোনো কথা বলে নাই। এক্সামিনেশন করে আমরা ফাইন্ড আউট করছি যে তার একটা palpable uterus, 14 week size। আচ্ছা, dysmenorrhea সাথে যখন প্যালপেবল ইউট্রাস পাবো, আমার ডিফারেনশিয়ালস আসতে পারে ফাইব্রয়েড আর অ্যাডিনোমায়োসিস। কিন্তু নালিপ্যারাসিস যেহেতু আমার হিস্ট্রিতে আছে, আমার ডায়াগনোসিস যাবে ফাইব্রয়েড ইউট্রাসের ফেভারে। যদি এটা মাল্টিপ্যারাস পেশেন্ট হতো, আমি কিন্তু তখন আপনার প্রশ্নই আসতো যে ডিফারেনশিয়ালস, কারণ আপনি অ্যাডিনোমায়োসিসও ভাবতে পারতেন। আচ্ছা, হোয়াট আর দ্য রিজনস ফর ইনফার্টিলিটি ইন দ্য ডায়াগনোসিস ইউ মেনশন? তাহলে আপনি যেহেতু ফাইব্রয়েড চুজ করেছেন, ফাইব্রয়েডে ইনফার্টিলিটির কজেস কি কি, এটাও আমি একটু বই থেকে দেখাবো। আমি চাচ্ছি যে মাথায়
খুব সুন্দর করে যাতে ঢুকে। ফাইব্রয়েডে ইনফার্টিলিটি কেন হয় খুবই খুবই সুন্দর করে বইয়ে লেখা আছে, সেটাও মার্ক করে রাখবে। এটা হচ্ছে একটু লেস ক্লিনিক্যাল, এটা আসার চান্সেস একটু কম, কিন্তু আসতে পারে না এরকমও না, কারণ ইনফার্টিলিটি কেন হচ্ছে এটা তো ক্লিনিক্যাল পড়ার মধ্যেই পড়ে। হ্যাঁ, তাহলে ইনফার্টিলিটি যে কি কি কজ এটা সুন্দর করে ভাগ করা আছে, আপনারা অনেকেরাই ভাগ করে লিখেছেন। তো এখানে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড ছোটখাটো ভাবে লিখে দিবেন যে আমরা যদি একদম ভিতর থেকে শুরু করি বা একদম ওভারি থেকে শুরু করলে ওভারিতে হচ্ছে অ্যানোভিউলেশন হচ্ছে, তারপর যখন ফাইব্রয়েড থাকে ইউজুয়ালি কোএক্সিস্টিং এন্ডোমেট্রিয়াসিস থাকে, সেটা হচ্ছে পেরিটোনিয়াল ফ্যাক্টর। তারপর আমি টিউবে চলে আসলাম, টিউবে হচ্ছে যদি ফাইব্রয়েড ঠিক না থাকে তাহলে কর্নাতে ব্লক থাকতে পারে, বড় ফাইব্রয়েড হলে টিউব ইলংগেটেড হয়ে যেতে পারে, টিউবাল ব্লকের জন্য একটা রিঅ্যাক্টিভ সালফিনজাইটিস থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে টিউবাল ফ্যাক্টরস। আর ইউট্রাইন ফ্যাক্টরস কি, যখন ফাইব্রয়েডটা থাকে, ফাইব্রয়েড হচ্ছে আপনার ইউট্রাইন ক্যাভিটিকে আইদার ডিস্টরশন মানে একদম আজেবাজে শেপ করে দেয় অথবা লম্বা করে দেয়, তাহলে যে স্পার্মটা উঠতো সেই স্পার্মের অ্যাকসেন্ট উপরে ওঠাটা ডিফিকাল্ট হয়ে যায়। তারপর ফাইব্রয়েড থাকলে ইউট্রাসের কন্ট্রাকশনটা ভালো হয় না, ইউট্রাস যদি কন্ট্রাক্ট করতে না পারে স্পার্ম ট্রান্সপোর্ট ঠিক মতো হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে যে ফাইব্রয়েডের জন্য যে কনজেশন ডাইলেটেশন হয়, যেটা মেনোরেজের সাথেও রিলেটেড, সেটাতে ইমপ্লান্টেশনটা এফেক্টেড হবে খারাপ ভাবে। তাছাড়া আপনার সাবমিউকাস ফাইব্রয়েড যেটা একদম নিচের স্তরে যেটা থাকে, সেটাতে এন্ডোমেট্রিয়ামে অ্যাট্রফি হয়, আলসারেশন হয়, তাহলে নাইডেশনটা ডিফেক্টিভ হয়। তাছাড়া মেনোরেজে ডিসপেরিউনিয়ার জন্য যে একটা হেলথে একটা অ্যাডভার্স ইফেক্ট হয়, সেখানেও কিন্তু কি হবে, প্রপারলি কোয়েটাস ঠিক মতো হবে না, কোয়েটাস ঠিক মতো না হলে সেটার জন্য কিন্তু অবভিয়াসলি সাবফার্টিলিটি হতে পারে। আচ্ছা, তাহলে আমার কোয়েশ্চেন 3 শেষ হয়ে গেল। আমি এসিকিউ গুলো কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিল। আচ্ছা, এসিকিউ তে আসছে মিস সারা 19 ইয়ার্স ওল্ড, মেনোরেজিয়ার কমপ্লেইন্টস নিয়ে আসছে, সেক্সুয়ালি ইনঅ্যাক্টিভ, কোয়াগুলোপ্যাথি নেই, ইউথাইরয়েড নেই। বেসিক্যালি তার মেনোরেজিয়ার আপনাকে কয়েকটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, তারপর ওরা জানতে চেয়েছে হচ্ছে আপনার পাম্প কয়েন ক্লাসিফিকেশন। পাম্প কয়েন ক্লাসিফিকেশনটা খুবই ইজি, সবাই পেরেছেন, এটাও একটু বই থেকে দেখাবে। হ্যাঁ, পাম্প কয়েনটা আমি চাচ্ছি যে আপনারা যখন একটা চ্যাপ্টার আমরা পড়ি, সেটা বই থেকে আমরা কিভাবে সার্চ করবো আনসার, সেটাও যাতে একটু বুঝে যাই। পয়েন্ট হচ্ছে আমাদের ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং এর চ্যাপ্টার, তাই না? সেটা হচ্ছে ইনফার্টিলিটি ঠিক আগে মনে হয়, জিওবি হচ্ছে বা ধরেন যেসব হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন, যেমন আমার পরীক্ষার সময় আসছিল হচ্ছে আপনার ওই যে পপ কিউ। হ্যাঁ, তো এগুলি কিন্তু যেসব হচ্ছে এরকম ফ্যাকচুয়াল, ওগুলিতে কিন্তু মার্কস কাটার কোনো উপায় নাই। হ্যাঁ, এইসব ক্লাসিফিকেশন, রটারড্যাম ধরেন, তারপর আপনার পপ কিউ, এগুলি অনেক ভালো করে পড়ে যাবেন। এগুলি পড়ে গেলে আপনার এগুলিতে কখনো মার্কস কাটার স্কোপ থাকে না। 154, সরি, আমি চাচ্ছি একটু ভিজুয়ালাইজ করে পড়লে যেহেতু পড়াটা ভালো হয়, এই জন্য। পাম কয়েনে হচ্ছে এই যে এটা হচ্ছে 2011 এর, এখানে স্ট্রাকচারাল কজ, নন স্ট্রাকচারাল কজ। হ্যাঁ, তো এখানে হচ্ছে পি ফর পলিপ, এ ফর অ্যাডেনোমায়োসিস, এল ফর লিওমায়োমা, এম ফর ম্যালিগন্যান্সি এন্ড হাইপারপ্লেসিয়া। আপনারা এটা ভালো করে লিখেছেন, কিন্তু কেউ ম্যালিগন্যান্সির সাথে হাইপারপ্লেসিয়াতে লিখেন নাই, ঠিক আছে? এখানে কিন্তু একটু হলেও 0.25 হলেও মার্কস কাটা যেত, তো আপনারা হচ্ছে এগুলি খেয়াল রাখবেন। আর কোয়েনে হচ্ছে কোয়াগুলোপ্যাথি, ওভিলেটরি ডিসফাংশন, সবাই ওভিলেটরি লিখেছেন, কেউ কিন্তু ডিসফাংশন এখন পর্যন্ত যে খাতাগুলো দেখেছি নেই। এগুলো একটু ভালো মতো খেয়াল রাখবেন। এন্ডোমেট্রিয়াল, হাইড্রোজেনিক আর নট ইয়েট আইডেন্টিফাইড, ঠিক আছে? এখন এই যে ভিতরে যে কথা, লিওমায়োমার ভিতরের কথা, এগুলি যদি আপনার পরীক্ষায় কেউ না লেখেন, এটার জন্য আপনি মার্কস কাটা যাবে না, কিন্তু কেউ একজন যদি লেখেন, তখন দেখা যাবে যারা লিখে নেয় তাদেরকে একটু মার্কস কাটা যেতে পারে, ঠিক আছে? তো পাম কয়েনে এটা কিন্তু আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, যে আপনার ওভিলেটরি ডিসফাংশন এগুলি আলাদা করে মনে রাখবেন। আচ্ছা, মেডিকেল ম্যানেজমেন্ট অপশনস ফর
ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং। আচ্ছা, যখন আপনার কাছে এরকম মেডিকেল ম্যানেজমেন্ট অপশন আসবে, এগুলি কিন্তু অনেকগুলো চ্যাপ্টারে গাইনি এই পড়াটা খুব ইজি, কারণ ঘুরে ফিরে আমরা একই টাইপের মেডিকেশন ইউজ করি। এটার জন্য আপনি শর্টকাটটা ইউজ করবেন, এত কঠিন করে না জানতে চেয়ে। প্রত্যেকটা চ্যাপ্টারে ডিসমেনোরিয়া বলেন, মেনোরেজিয়া বলেন, এরকম একটা টেবল থাকবে। হ্যাঁ, এই টেবলটা যদি আপনি সুন্দর করে শিখেন, জাস্ট নাম আর হেডিং সহ লিখে দেন, আপনি ফুল মার্কস পাবেন। ঠিক আছে, কিন্তু যদি আপনার মন চায় ডোজ ইনক্লুড করতে পারেন, কিন্তু সেটা আসলে খুব একটু ডিফিকাল্ট হয়ে যায় নিজেদের জন্য। পারলে লিখবেন, না পারলে অসুবিধা নাই। কিন্তু মেডিকেল ম্যানেজমেন্ট অপশনস, যখন জাস্ট অপশনস জানতে চাচ্ছে, আপনি জাস্ট লিস্ট করে দিবেন। প্রথম অপশন হচ্ছে আমার প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটিক ইনহিবিটর, আমরা কি দেই, মেথিনামিক অ্যাসিড দেই, অ্যান্টিফিব্রিনোলাইটিক এজেন্ট ট্রানিক্সামিক অ্যাসিড দেই। হরমোনসের মধ্যে আমার অপশন আছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপশনস, প্রোজেস্টোজেন্স আছে, ওগুলির মধ্যে ওদের নাম norexteron, medroxyprogesterone, dydrogesterone, gestrinone, danazol, levonorgestrel IUS, GnRH analog, and others এর মধ্যে যেটা দিয়েছে, এটা যদি নতুন বইয়ে আছে, এটা আপনার আনসার লিখবেন অরমেলডেক্সোফিন, ইথামসাইলেট। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার মেডিকেল অপশনস হয়ে গেল। আপনার এখানে অ্যাডভার্স ইফেক্ট কিছু লেখার দরকার নেই। আপনি যদি চান, আপনি হচ্ছে ডোজ লিখতে পারেন, যেগুলির মনে আছে ওগুলি না হয় লিখে দিবেন, তাহলে আপনার অ্যাডিশনাল কিছু মার্কস পেতে পারেন। Acha. Question number 5. Raiha, 17 years old and unable to attend school and sports practice during her menstrual cycle due to severe abdominal pain. তাহলে এটা হচ্ছে ক্লাসিক ডিসমেনোরিয়া, তাই না? যে ডে টু ডে অ্যাক্টিভিটি করতে পারছে না। প্রথম কোয়েশ্চেন ছিল প্রাইমারি সেকেন্ডারি ডিসমেনোরিয়ার ডিফারেন্স এন্ড ট্রিটমেন্ট অপশন দেখা। ঠিক আছে, সো এটা তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড। প্রাইমারি সেকেন্ডারি ডিসমেনোরিয়ার আছে 4টার মতো ডিফারেন্স, খুবই বেসিক পড়া এটা। তাও দেখলাম দুই একজন এই আনসারটা পারেন নাই। তো এটা একটু এইসব ছোট ছোট চ্যাপ্টার গুলা ছোট বলে একটু ইগনোর করবেন না, কিন্তু গাইনি থেকে আসার মতো কমন। হ্যাঁ, সো আমরা হচ্ছে দেখুন, হ্যাঁ, প্রাইমারি সেকেন্ডারি সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি দুই একটা আনসারে পাই নাই, সেটা হচ্ছে প্রাইমারি মানে আমি কোনোই পেলভিক প্যাথোলজি পাবো না, হ্যাঁ, আইডেন্টিফাইবল পাবো না। আর সেকেন্ডারি মানে কি, এটা তো পেলভিক প্যাথোলজির জন্য হচ্ছে। এই ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। তারপর ডিফারেন্স হচ্ছে এই যে প্রাইমারি আমরা দেখি অ্যাডোলেসেন্টে হয়, যেমন কোয়েশ্চেনের মেটার হচ্ছে প্রাইমারিটা স্যুট করে বেশি। হ্যাঁ, এলডারলি, প্যারাস, পেলভিক প্যাথোলজি তাদের হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে ওভিলেটরি সাইকেলে হচ্ছে, সেকেন্ডারি হচ্ছে 7 to 10 days before the onset of menstruation. হ্যাঁ, কারণ মেনস্ট্রুয়েশন যাদের পেলভিক প্যাথোলজি কি হয়, মেনস্ট্রুয়েশনের আগে ভিনাস প্লেক্সাস থাকে, যে ব্লাড সাপ্লাই গুলো থাকে, এগুলির কনজেশন হয়, ডাইলেটেশন হয়। এই জন্য পেইনটা শুরু হয় এই যে মেনস্ট্রুয়েশনের আগ দিয়ে, যখন এইসব ডাইলেটেশন কনজেশন হবে। তো তাই কি হয় যে আপনার সেকেন্ডারি ডিসমেনোরিয়াতে এই জন্য যে ঝামেলাটা হয় যে আপনার মেনস্ট্রুয়েশন শুরু হলেও এটা রিলিফ হয় না। আর প্রাইমারিতে যেটা হয় যে এটা হচ্ছে মেনস্ট্রুয়েশনের আগে মেনস্ট্রুয়েশন রিলেটেড যে এনগর্জমেন্ট সেগুলির জন্য, তার মানে যখন মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যাবে তখন আলটিমেটলি এটা রিলিফও হয়ে যাবে। সো প্রাইমারিতে হচ্ছে মেনস্ট্রুয়েশন ঠিক আগে শুরু হয়, আচ্ছা, বা মেনস্ট্রুয়েশনের সাথে শুরু হয়, মেনস্ট্রুয়েশন রিলেটেড। আর সেকেন্ডারি হচ্ছে মেনস্ট্রুয়েশনের আগ দিয়ে শুরু হয়। আর আপনার হচ্ছে এখানে কোনো সিস্টেমিক ডিসকমফর্ট থাকে না, যেহেতু এটা স্ট্রিক্টলি একটা পেলভিক কোনো প্যাথোলজির জন্য হচ্ছে। কিন্তু এখানে ইন্টারমেনস্ট্রুয়াল পিরিয়ড কখনো কমপ্লিটলি ফ্রি অফ পেইন হবে না, কারণ কি তার প্যাথোলজিটা এক্সিস্ট করতেছে অল দ্য টাইম, মেনস্ট্রুয়েশনের সাথে ওর কোনো রিলেশন নাই। ঠিক আছে, আর সেকেন্ডও বলছে আউটলাইন দ্য ট্রিটমেন্ট মডালিটিও তো খুবই সহজ। ট্রিটমেন্ট মডালিটি হচ্ছে টেবল 14.1, আমার নন হরমোনাল অপশনস এর মধ্যে আছে পিএসআই, মেথেনামিক অ্যাসিড, তারপর এনএসিআইডি আছে, আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, কক্স2 ইনহিবিটর আছে, সেলেকক্সিব। আর হরমোনস এর মধ্যে আমার অপশনস কি আছে, ওসিপি দিতে পারি, প্রোজেস্টেন্স দিতে পারি, দিলে ডাইড্রোজেস্টেরন দিব, আর এলএনজি আইইউএস দিব। আর সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে যদিও বা এখনো প্র্যাকটিস হয় না, আপনার এই দুটো অপশন লিখে দিবেন যে লুনা, এলবিপিএসএন এগুলো আমরা করতে পারি, কিন্তু এগুলো কিন্তু এখন খুব একটা প্র্যাকটিস হয় না। আচ্ছা,
আর এখানে আমি যেটা বলবো যে আনসারে আপনাকে যাতে বেশি পয়েন্টস দিতে পারি, যেগুলি কমন মেডিকেশন আপনি দেখেন ঘুরে ফিরে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হোক, ডিসমেনোরিয়া হোক, আমরা মেফেনামিক অ্যাসিড দিচ্ছি, আইবুপ্রোফেন দিচ্ছি, ওসিপি দিচ্ছি, তাহলে কোনটাতে কিভাবে ডোজিং দেই এটা প্র্যাকটিক্যাল লাইফেও আপনার শেখা হয়ে গেল, আর পরীক্ষায় দিলেও আপনি খুব সুন্দর মতো মার্কস পাবেন। আপনার মার্কস কাটার কোনো উপায় নাই, ঠিক আছে? আচ্ছা, অস্প্রির পিকচারটা আসলে আমার ওয়ার্ড ফাইলটাতে নেই, কিন্তু আপনাদের কোয়েশ্চেনে তো ছিল, আপনারা ভালো মতো ওটা পেরেছেন, যেটা একটা পলিপ, সবাই মোটামুটি আনসারটা পেরেছেন। সো যেহেতু সার্ভিক্স থেকে বের হয়ে আসতেছে, বেস্ট অপশন হয় যদি সার্ভাইকাল পলিপ বলেন, কিন্তু অনেক সময় এন্ডোমেট্রিয়াল পলিপ বা অন্য পলিপও পেডাঙ্কুলেটেড হলে এরকম দেখা যেতে পারে। সো ডিফারেন্সিয়ালের মধ্যে আছে সার্ভাইকাল মিউকাস, সার্ভাইকাল ফাইব্রয়েড পলিপ। টাইপস হচ্ছে সেম, মিউকাস পলিপ হয়, ফাইব্রয়েড পলিপ হয়। আর পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করে, পলিপ ইউজুয়ালি একটা হয় যে ইনসিডেন্টালি ডায়াগনোজড হয়, ইরেগুলার পারভাজাইনাল ব্লিডিং নিয়ে আসে, পোস্টকয়েটাল ব্লিডিং নিয়ে আসে, ডিসচার্জ নিয়ে আসে। পলিপের রিস্ক ফ্যাক্টরস ঘুরে ফিরে কয়েকটা, হাইপারএস্ট্রোজেনিজম, সার্ভিক্সে ক্রনিক ইরিটেশন যদি হয়, ভ্যাসকুলার কনজেশন যদি হয়। আর লাস্ট কোয়েশ্চেন ছিল হাউ ক্যান ইট বি ট্রিটেড, এটা তো খুবই সহজ। আচ্ছা, পলিপ পলিপ তারপর কিছু কিছু ট্রিটমেন্ট আছে যেগুলি আপনার হসপিটালে বেশি আসে, সেগুলি হচ্ছে খুব স্পেসিফিক, আপনি সবগুলা পয়েন্ট লিখলে ইজি মার্কস এগুলি। হ্যাঁ, পলিপ আপনি চিন্তা করেন আপনার প্র্যাকটিসেই আসলো বা আপনার অ্যাডমিশন ডিউটিতে আসলো, আপনি কি করবেন যে আমরা যদি এরকম ভিজিবল পলিপ হয়, আমরা কি করি, পেডিকেলটা টুইস্ট করি, পলিপটা এনে ফেলি, সো এটাকে বলে পলিপেক্টমি। বেসটাকে পারলে কটরাইজেশন করে দিই, তারপর আমরা একটু ফলোড বাই একটু জিএমসি করে আসি, যে ভিতরে যদি রেসিডুয়াল কিছু থাকে। এত কিছু করে যে শেষে কি পাঠায়, হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনে পাঠায়। এই সব পয়েন্টস গুলো বললে আপনি সুন্দর মার্কস পাবেন, ঠিক আছে? আমাদের মাঝে মাঝে দেখা যায় কি, যেগুলো সব আমরা প্র্যাকটিক্যাল লাইফে পড়ি আমরা জানি, কিন্তু যেগুলোতে যেগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড বাট ইজি, সেখানে দেখা যায় আমরা ইজি বা অবভিয়াস বলে মেনশন করি না, কিন্তু আপনার মেনশন করলে আপনি কিন্তু মার্কস পাবেন, বরং মেনশন না করলে দেখা যেতে পারে যে একটু কম মার্কস পাচ্ছেন। তো এগুলো আমরা একটু অ্যাটেনশন দিয়ে পড়বেন। হ্যাঁ, যেসব হচ্ছে ইজি চ্যাপ্টার, ফাইব্রয়েড আমি মনে করি খুব ইজি একটা চ্যাপ্টার, আপনার পরীক্ষায় কিছু স্ট্র্যাটেজি ফলো করা উচিত, যেমন কিছু চ্যাপ্টার আছে আপনি বুঝবেনও বেটার। হ্যাঁ, ফাইব্রয়েড কিন্তু আমরা আমাদের এমবিবিএস এ পার্ট 1 এ, এখন মিড টার্মে খুবই কমন, আমাদের অ্যাডমিশন ডিউটিতে ফাইব্রয়েড আসে, চেম্বারের পেশেন্টের ফাইব্রয়েড আসে। তো এই চ্যাপ্টার গুলো যদি যেগুলি এরকম ইজি, ওগুলি যদি আপনি বেশি বেশি পড়েন, আপনার কিন্তু ইজি মার্কস হবে, কারণ এগুলি থেকে কমন জিনিস থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তো ইজি মার্কস হবে। তো এটা হচ্ছে আমার অ্যাডভাইস। আর যেটা বলবো যে এই পরীক্ষাটা মোটামুটি, যেহেতু আমি এটার উপর ক্লাস নিইনি, আমি ঠিক জানি না আপনারা কতটুকু করেছেন বা কি, যেগুলি একদম না পারলেই নয় সেগুলি চেষ্টা করেছি কোয়েশ্চেনে দিতে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, আর এই সলভ স্ট্রিপটা তো পাঠিয়ে দেওয়া হবেই, আপনারা এটা কালেক্ট করতে পারেন। আর আমি একটা অ্যাডভাইস করবো, যেহেতু আপনারা লং ব্যাচ, আপনাদের পরীক্ষা এখন একটু দেরি আছে, আপনারা যখন একটা চ্যাপ্টার এরকম পড়ানো হবে, ধরেন ফাইব্রয়েড, এই যে ফাইব্রয়েড, পলিপ, ডিইউবি, ডিসমেনোরিয়া, হ্যাঁ, 4টা জিনিস আমরা পড়লাম। আপনারা, আমি স্ক্রিপ্ট পেয়েছি 8 কি 9 জনের, আপনাদের নিশ্চয়ই ব্যাচে আরো অনেক স্টুডেন্ট আছেন। আচ্ছা, স্ক্রিপ্ট দেন না দেন সেটা আপনাদের বিষয়, কিন্তু যে করবেন যে পরীক্ষার সলভ শিটও যদি নেন, যে কোনো চ্যাপ্টারের যেগুলো হচ্ছে ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্ট অপশনস আছে, এগুলি ট্রিটমেন্ট অপশনস এর জন্য একটা খাতা বানাবেন, সেই খাতায় আপনি শুধু সেই ডিজিজটার ট্রিটমেন্ট গুলা লিখবেন বা প্রেজেন্টিং ফিচার গুলা লিখবেন। এরকম একটা খাতা যদি আপনার থাকে, পরীক্ষার আগে এটা অনেক কাজে দিবে। হ্যাঁ, এটাকে আপনি বলবেন আপনার ম্যানেজমেন্ট কপি। আমার যেরকম এরকম একটা খাতা ছিল, সেখানে আমি একটা, ধরেন ফাইব্রয়েডের পেশেন্টের আমি হিস্ট্রি কি নিব, ইনভেস্টিগেশন কি করবো, আর ট্রিটমেন্ট কি, খুব শর্টকাটে লিখে রাখবেন যাতে আপনাকে হেল্প করে। হ্যাঁ, তাহলে আপনার একটা প্র্যাকটিস আসবে। হ্যাঁ, এটা আমি খুব অ্যাডভাইস করি, কারণ মিড টার্মে অনেক লিখতে হয়, আর আপনার যেগুলি হচ্ছে এরকম স্ট্রেট ফরওয়ার্ড লেখা, সেগুলিতে তো আপনার মার্কস হারানোর স্কোপ নাই। হ্যাঁ, তো সেটা আপনারা একটু মাথায় রাখবেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, না হয় আমরা আস্তে আস্তে করে ক্লাসটা এন্ড করে দিব। আপু, আসসালামু আলাইকুম।
হচ্ছে কারো কোনো প্রশ্ন নেই, তাহলে কি আমরা সেশনটা এন্ড করে দিও নাকি এখন? সবাইকে অনেক থ্যাংক ইউ, খুব পেশেন্সের সাথে আমার ক্লাসটা করেছেন। আমি বারবার স্ক্রিন বদলেছি, বই দেখাইছি, কিন্তু এটা আসলে আমরা ভাবলাম যে কাজে দিবে, আমাদের এখন কিছু করা হয়েছে, তো এই জন্য আর কি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের তো গ্রুপ আছে, সেই গ্রুপে কোনো প্রশ্ন থাকলে, সলভ ক্লাস কিছু না বুঝলে, যারা পরে রেকর্ডেড দেখে কোনো প্রশ্ন থাকলে আমাকে ওখানে মেনশন করলেই হবে, আমরা চেষ্টা করবো সলভ করতে। আর পরীক্ষা যেহেতু অনেক দেরি আছে, এখন পরীক্ষা রিলেটেড কোনো উইশেস দিচ্ছি না কাউকে। আপনারা চেষ্টা করবেন রেগুলার ক্লাস করতে, একটা রুটিনে স্টিক করতে, দেখবেন সহজেই পরীক্ষা পাস হয়ে যাবে। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ।